বলে লিওয়ানের বাম হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। তবুও লিওয়ানের কোনো হিলদোল নয়। সে তো এক দৃষ্টিতে নিচে বসে থেকে কাঁদতে থাকা মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। আরহাম চৌধুরী মেয়েকে বুকের সাথে জড়িয়ে উঠে দাঁড়ালো, আর কাউকে কিছু না বলে গাড়ির দিকে মেয়েকে নিয়ে এগিয়ে যেতে লাগলো। অরিয়া একবারের জন্য পিছনে তাকানোর প্রয়োজন মনে করলো না। সে যদি একবার পিছনে ঘুরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত একজোড়া রক্তিম চোখ তার দিকে ভয়ঙ্কর হিংস্র রূপে তাকিয়ে রয়েছে। আবারও অরি পা রাখলো চৌধুরী ম্যানশনে। এবার সে একা নয়, তার সাথে তার পাপাও রয়েছে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই মিসেস মারিয়ানা চৌধুরী দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। তিনি এতক্ষণ সোফায় বসে থেকে দরজার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলেন। স্বামীর মুখে ও সোহরাবের মুখে যখন আসল কাহিনী শুনল তখন এক মুহূর্তের জন্য ওনার মাথাটায় আকাশটাই ভেঙে পড়েছিল। তিনি একজন মা হয়ে সন্তানের কষ্ট বুঝতে পারলেন না, উল্টো দূরছাই করে তাড়িয়ে দিলেন। নিজের মাঝে অনুশোচনায় ছটফট করছিলেন। বসে থেকে সময় গুনছিলেন কখন এই অপেক্ষার প্রহর শেষ হবে আর তার মেয়েকে কাছে পাবে। মাম্মাকে জড়িয়ে ধরতে দেখে তার ছেলের হাসি দিল অরি। সেও আগামীকাল এসে ঠিক এইভাবেই জড়িয়ে ধরেছিল তার মাম্মাকে, কিন্তু তার মাম্মা তাকে দূরে ঠেলে দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এটা ভাবতেই ফোলা ফোলা লাল চোখ দিয়ে দুফোঁটা নোনা অশ্রুজল গড়িয়ে পড়ল। মিসেস মারিয়ানা চৌধুরী মেয়েকে ছেড়ে দুগালে হাত রেখে সারা মুখে চুমুতে ভরিয়ে দিলেন। তিনি খুব করে উপলব্ধি করতে পারছেন আগামীকাল মেয়ের সব কথা না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছেন। একবার, জাস্ট একবার যদি একটু শুনতেন তাহলে তার মেয়ে তারই কাছে থেকে যেত। অরি চোখ দুটো বন্ধ করে মায়ের দেওয়া আদর গ্রহণ করেন। মারিয়ানা আবার মেয়েকে বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে তোমার সঙ্গে। বিশ্বাস করো, একটু যদি টের পেতাম তাহলে তোমাকে তাড়িয়ে দিতাম না। সরি, আমি খুব সরি আমার সোনা। তোমার আম্মার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, প্রমিস। বলেই উনি কেঁদে দিলেন। এতদিন পর আপন মানুষের ভালোবাসা আদর পেয়ে অরিও মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। অনু দোতলা থেকে কাদার শব্দ পেয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে আসতেই বোনকে দেখে চোখ দুটো ভরে উঠল। এই তো তার আপু তার কাছে চলে এসেছে। সে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে বোনকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আজ যেন চৌধুরী ম্যানশনে কান্নার রুল পড়েছে। অবশেষে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এলো। সন্ধ্যা নেমে এসেছে। এই অসময়ে ডাইনিং টেবিলে বসে থেকে পাপার হাতে গরম গরম পোলাও ও রোস্ট খাচ্ছে অরি। তার সামনের চেয়ারে বসে থেকে অন্য খাবার চিবোচ্ছে আর বোনকে দেখছে। অন্য সময় হলে এই পাপার হাতে তুলে খাওয়া নিয়ে দু বোনের মধ্যে মারামারি শুরু হয়ে যেত, কিন্তু আজ অনু শান্ত। তার বোন তার কাছে রয়েছে এতেই সে অনেক খুশি। তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে সে পুরো পৃথিবীর সুখ এনে তার বোনের কোলে দিত। সে যে বড্ড বেশি ভালোবাসে তার আপুটাকে। মিসেস মারিয়ানা চৌধুরী আজ অরির পছন্দ মতো কম ঝাল দিয়ে সব খাবার বানিয়েছেন। চোখের সামনে দুই মেয়েকে তৃপ্তির সঙ্গে খেতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল। পোলাওয়ের বাটি এগিয়ে দিয়ে অরির দিকে তাকিয়ে বলল, আর একটু দিই। অরি পাপার হাতে মুখ ভর্তি খাবার নিয়ে গাল দুটো ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো করে মাথা উঁচু নিচু করে দিতে বলল। মারিয়ানা হেসে প্লেট ভরে দিল। মেয়ের খাওয়া দেখে তাদের কারোরই আর বোঝা বাকি রইল না যে তার মেয়েকে এতদিন ঠিকমতো খাবার খেতে দেওয়া হয়নি, যার জন্য তার সুস্থ মেয়েটা এমন পাটখাটি হয়ে গিয়েছে। হাতের রগ গলার হাড় বের হয়ে গেছে, সাথে চোখের নিচে কালো দাগ। উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে আছে। মেয়ের অবস্থা দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছোট মেয়ের পাতে পোলাও ও মুরগির গোস্ত দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আরহাম চৌধুরী সযত্নে মেয়েকে খাইয়ে দিচ্ছেন আর টুকটাক গল্প বলে হাসানোর চেষ্টা করছেন। অরি এখানে আসার পরই নিজের রুমে গিয়ে ঘন্টা খানিক ধরে গোসল করেছে। পুরো এক বোতল বডি ওয়াশ শাওয়ার জেল শেষ করেও শরীর থেকে ওই নিকৃষ্ট পুরুষটার ঘ্রাণ মুছে ফেলতে সক্ষম হয়নি। ওই অমানুষটার দেওয়া শরীরের সমস্ত চিহ্ন ব্লেড দিয়ে আঘাত করেছে। কোনোভাবে পোশাকের মতো শরীরটাও যদি চেঞ্জ করা যেত তাহলে সে ততক্ষণেই করত। হাজার চেষ্টা করেও ওই জঘন্য লোকটার শরীর থেকে আসা জাফরানের গন্ধটা দূর করতে পারেনি। অরি এসব মনে করে দীর্ঘশ্বাস ছাড়ল। অনু খেতে খেতে খেয়াল করলো তার প্লেটে ঘিলাও কলিজা উঠেছে। অন্যদিন হলে একাই খেয়ে নিত, পারলে হাড়ি থেকে বেছে বেছে বোনের আগেই সাবার করে দিত। এগুলো মাম্মা পাপা না খেলেও তাদের দু বোনের প্রিয়। মাঝে মধ্যে তাদের জন্য মুরগির পা, পাখা, কলিজা, খিলা এক্সট্রা করে নিয়ে আসতো তাদের পাপা, যেন দু বোনে এগুলো নিয়ে কারাকারি ঝগড়াঝাটি না করে। নিজেদের খুনসুটির কথা ভেবে হাসলো অনু। সে খুব মিস করে দিনগুলো। বোনের দিকে তাকাতেই খেয়াল করলো অরি কপাল কুঁচকে তাকিয়ে রয়েছে। ইশারায় জানতে চাইলো কি হয়েছে। অনু মুখে কিছু না বলে কলিজার টুকরো বোনের মুখের সামনে ধরল।
ছোট মেয়ের কাণ্ড দেখে অবাক না হয়ে হাসলেন আরহাম চৌধুরী। অজান্তে অরির চোখ দুটো ভিজে উঠল। হুম, এটা কষ্টের কান্না নয়, বরং সুখের কান্না। সে আবারও ফিরে পেয়েছে এক টুকরো শান্তি ও সুখ। অরি নাক টেনে হাতের উল্টো পিঠে চোখ মুছছে, মুখ এগিয়ে নিয়ে ছোট বোনের হাত থেকে কলিজার অর্ধেক অংশ মুখে নিল এবং বাকি অর্ধেক অনুর সামনে ধরতেই সে টুপ করে মুখে নিল। এটা দেখে অরি কান্নার মাঝেও শব্দ করে হেসে উঠল। অনু বোনের হাসি মাখা মুখ দেখে সেও হাসল। ইস, কতদিন পর তার বোনটাকে মন খুলে হাসতে দেখল। অনু মন খারাপ করে এই মুহূর্তটা নষ্ট করতে চাইল না। সবকিছু ভাবনা চিন্তা একদিকে ঠেলে দিয়ে ঘিলার অর্ধেক নিজে খেয়ে বাকিটা বড় বোনকে খাইয়ে দিল। দ্রুত নিজের প্লেটের খাবার শেষ করে হাত ধুয়ে উঠে এসে চেয়ার টেনে নিয়ে পাপার সামনে ও বোনের পাশে গা ঘেঁষে বসল। আরহাম চৌধুরী ছোট মেয়ের এখানে আসার কারণটা বুঝতে পেরে হাসলেন। অতবার দুই মেয়েকে একসঙ্গে খাইয়ে দিতে দিতে ভাবতে লাগলো যে কিভাবে ওই জানোয়ারটার হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করবেন। রাতের আকাশে চাঁদ মামা উকি দিচ্ছে, মাঝে মধ্যে মেঘ মামি চাঁদ মামার সুন্দর মুখখানা নিজের আড়ালে লুকিয়ে রাখছে। তবুও চাঁদ মামা ফাঁক ফোকর দিয়ে উকি মারছেন। তার রূপের ঝলক কারাগারের ছোট্ট জানালা ভেদ করে একজন যুবকের রক্তাক্ত শরীরের উপর এসে পড়ল। যুবকটার সুঠাম ফর্সা দেহের তাজা রক্ত দেখে যেন চাঁদটিও মুখ ফিরিয়ে নিল। চার দেয়ালের আবছা অন্ধকার কারাগারের মাঝে হাত পা বাঁধা অবস্থায় হাঁটু ভেঙে বসে আছে একজন সুদর্শন যুবক। সাদা ধবধবে শার্টে লাল তরল পদার্থে ভেসে উঠেছে, ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মাথার ব্রাউন চুলগুলো উস্কো খুস্কো হয়ে এলোমেলো ভাবে সারা কপালে পড়ে আছে। গাঢ় বাদামি বর্ণের শকুনের মতো তীক্ষ্ণ চোখ জোড়া রক্তিম হয়ে জলজল করছে। এই যে প্রায় 3 ঘন্টা ধরে একটানা মার খেয়েও মুখ দিয়ে একটাও আওয়াজ বের করেনি, শুধু পাথরের মতো শক্ত হয়ে বসেছিল। এদিকে এসআই সাহেব চেয়ারে বসে থেকে হাঁপাচ্ছেন। তার রাগ এখনো কমেনি। যে মানুষটার জন্য সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে, আজ তাকে নিজ হাতে ইচ্ছে মতো মেরেছে। যে মানুষটা তার প্রিয় মানুষকে দিনের পর দিন আঘাত করেছে, সে আজ সবকিছু সুদে আসলে ফিরিয়ে দিয়েছে। কিন্তু কোথাও যেন মনের মধ্যে তৃপ্তি খুঁজে পাচ্ছে না। সে চেয়েছিল এই জানোয়ারের আর্তনাদ, চিৎকার সবাই শুনুক, কিন্তু না, তার আশা এক বালতি রক্ত ঢেলে দিয়েও মুখ দিয়ে টু শব্দও বের করেনি। খুব করে চেয়েছিল তার কাছে যেন মাথা নত করে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তেমন কিচ্ছুই হয়নি, বরং মার খেয়েও ঠোঁট থেকে হাসি মুছে যায়নি। স্যার, পানি। একজন কনস্টেবল পানির জগ ও গ্লাস নিয়ে এসে এসআই সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে কথাটি বলল। সোহরাব মির্জার আগে গজগজ করতে করতে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সবটাই শেষ করলো। তার ইউনিফর্ম ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে। কেউ দেখলে মনে করবে সদ্য নদী থেকে ডুব দিয়ে উঠে এসেছে। ডান হাতের উল্টো পিঠে রক্ত শুকিয়ে গেছে। তার পাশেই একটা বড় মোটা লাঠি নিচে পড়ে আছে, যার অর্ধেক অংশই লাল হয়ে রয়েছে। আমার ফুলের থেকে দূরে থাকবি। সোহরাব মির্জা চিবিয়ে চিবিয়ে কথাটি বলল। সেটা শুনে যুবকটি হেসে উঠল। পাশে রক্তসহ থুতু ফেলে বলে উঠল, তোর ফুল? সিরিয়াসলি? বলে পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠল। সোহরাব রেগে কনস্টেবলের হাত থেকে পানি জগ কেড়ে নিয়ে বসা থেকে উঠে এসে যুবকটির মুখ বরাবর সমস্ত পানি ছুঁড়ে মারল। এতে রক্তাক্ত যুবকটির কোনো ভাবান্তর হলো না, উল্টো বাঁকা হেসে চোখে চোখ রেখে বলল, তোর ফুল, অথচ সেই ফুলের মধু খেয়ে নিয়েছে অন্য একটি ভ্রমর। ব্যাপারটা খুবই হাস্যকর এসআই সাহেব। সেই ভ্রমরকে মেরে ফেলতেও কিন্তু আমার হাত কাঁপবে না, ডক্টর লিভান। সোহরাবের কথা শুনে লিওয়ান মুচকি হেসে বলল, ভ্রমরকে তো মারা দূরে থাক, তাকে স্পর্শ করতে গেলেও যে হুল খেয়ে ফিরে আসতে হবে। আর ভ্রমরের চুম্মার ভীষণ ধার, একবার খেলে আশেপাশেও যেতে চাইবি না। বাপ বাপ বলে লুঙ্গি খুলে দৌড়াবি। উপস, সরি, প্যান্ট খুলে। সোহরাব চেয়ারে আরাম করে বসে পায়ের উপর পা রেখে বলল, ধুলাই খেয়ে কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলছিস? একটু আগেই তো তোকে ইচ্ছে মতো ক্যালানে দিলাম, এত তাড়াতাড়ি সেসব ভুলে গেলে? লিওয়ান মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, বলিনি। এলিওয়ান চৌধুরী কখনো কোনো কিছু বলে না, বরং সে যেটা পায় তার থেকে 10 গুণ ফিরে দেওয়ার ক্ষমতা রাখে। আর আজ আমি চেয়েছি বলেই তোর মতো একটা কীট আমাকে স্পর্শ করার সাহস পেয়েছে। আসলে আমি দেখতে চেয়েছি আমার বউয়ের এক্সের শরীরে ঠিক কতটা ক্ষমতা রয়েছে। যতদূর ভেবেছি তার থেকেও বেশি দুর্বল তুই। সামান্য একটু মেরে হাঁপানি রোগীদের মতো কাঁপতে শুরু করলি। ভাগ্যিস তোর সাথে আমার টেরিবিয়ারের বিয়ে হয়নি, নাহলে মেয়েটার জীবনটাই তেজপাতা হয়ে যেত। বাই দ্য ওয়ে, তোর এক্সের সহ্য করার ক্ষমতা সত্যিই প্রশংসা করতে হয়। প্রথম সহ্য করতে না পেরে জ্ঞান হারালেও পরবর্তীতে ঠিক হয়ে গেছে। এখন লং টু ম্যাচ খেললেও তোর এক্স একদমই ক্লান্ত হয় না, উল্টো আমাকে আরো কাছে।
আচ্ছা থাক, আর কিছু বললাম না, না হলে বউ আবার রাগ করবে। বলেই শয়তানি হাসি দিল লিওয়ান। সোহরাব মির্জা লজ্জায় রাগে ঘৃণায় উঠে বসে লিওয়ানের বুক বরাবর সজোরে লাথি মারল। এতে লিওয়ানের শক্ত দেহ নড়লেও সে চট করে ভয়ঙ্কর হিংস্র চোখে সোহরাবের দিকে তাকালো। হঠাৎ তার শান্ত চেহারা এমন ভয়ানক রূপ ধারণ করাতে সোহরাব মির্জা কিছুটা ভড়কে গিয়ে পিছিয়ে গেল। কনস্টেবল তো লিওয়ানের এমন রূপ দেখে জগ গ্লাস নিয়ে দ্রুত কারাগার ত্যাগ করল। তার মতে ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। লিওয়ানের গাঢ় বাদামি বর্ণের রক্তিম চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। লিওয়ানের হঠাৎ এমন হিংস্র রূপ দেখে অজান্তেই ঢোক গিলতে বাধ্য হলো সোহরাব মির্জা। অনুভব করলো কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। লিওয়ান বাজখাই গলায় হুঙ্কার দিয়ে বাঁধা হাতে দুটো বুকের দিকে ইশারা করে বলল, এইখানে লাথি মেরে অনেক ভুল করলি রে এসআই। এই জায়গাটায় আমার ছোট্ট টেডি বিয়ারের বসবাস। তাকে আঘাত করার অধিকার শুধুমাত্র এই লিওয়ানের। সেইখানে তুই আঘাত করে একদম ঠিক কাজ করলি না। এর মূল্য তোকে চুকাতে হবে, আর সেটা খুবই ভয়ঙ্কর ভাবে। এতক্ষণ সাইলেন্ট ছিলাম জাস্ট একটা কারণে। আজ আমি একটু হলে উপলব্ধি করতে পেরেছি আমার খুব মূল্যবান জিনিসকে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছি, যার ফলস্বরূপ নিজেকে সেই কষ্ট অনুভব করানোর জন্যই আজ তোর সামনে রয়েছি। কিন্তু তুই তুই আমার হার্টকে আঘাত করেছিস। এই অন্তরের অন্তঃস্থলে শুধুই সে রয়েছে। আমি সেই প্রথম পুরুষ যে টেডি বিয়ারের জন্মের পরেই লেডি ডাক্তার ব্যতীত তাকে স্পর্শ করেছি। যেখানে তার পাপাই চান্স পায়নি, সেখানে তুই কোন খেদের মূলা। জাস্ট একবার এখান থেকে বের হতে দে, তারপর দেখবি ভ্রমণটা ঠিক কতটা বিষাক্ত। বলেই মুচকি হাসি উপহার দিল এসআইকে। একটি নতুন দিনের নতুন সকালে শুরু। চৌধুরী ম্যানশনের বাইরে সারি সারি পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এইসব পুলিশ প্রোটেকশন সোহরাব মির্জা দিয়েছে, যেন চৌধুরী পরিবারের কারোর ক্ষতি করতে না পারে লিওয়ান। অনু আজ খুব সকালে উঠেছে। তার ইচ্ছে ছিল বোনকে নিয়ে রাতে বাইরে থেকে ঘুরে আসবে, কিন্তু তাদের পাপার কড়া আদেশ, এখন বাইরে যাওয়া যাবে না। এমনকি তাদের বিশ্ববিদ্যালয় কলেজে যাওয়াও নিষিদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারোরই বাইরে যাওয়া চলবে না। তাই অনু রাতেই ভেবে রেখেছিল আজ সকালে সে নিজ হাতে নাস্তা বানাবে। বাইরে যাওয়ার অনুমতি নেই তো কি হয়েছে, প্রয়োজন হলে বাড়িতেই রেস্তোরাঁ খুলে বসে থাকবে। অনু ঝটপট ল্যাপটপ নিয়ে রান্নাঘরে এলো। ইউটিউব দেখে দেখে খুব মনোযোগ সহকারে নানান রকম আইটেম বানানো শুরু করে দিল। মাঝে মধ্যে আগুনের ছ্যাঁকা খেয়ে হাত বাঁকা হয়ে যাচ্ছে, তবুও অনু রান্না বন্ধ করলো না। এখন সকাল 7:10। মিসেস মারিয়ানা চৌধুরী তড়িঘড়ি করে কাঁধ পর্যন্ত চুলগুলো হাত খোপা করতে করতে সিঁড়ি বেয়ে নেমে এলেন। রাতে মেয়েদের সাথে আড্ডা দিয়ে অনেক রাতেই ঘুমিয়েছিলেন, যার ফলে আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। উনি এক প্রকার দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের সামনে আসতেই থমকে গেলেন। চিন্তিত মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছেন না। আজ কোন দিকে সূর্য উঠেছে ঠিক বুঝে উঠতে পারছেন না। উনার ছোট মেয়ে রান্নাঘরে, তাও কিনা রান্না করছে। এটা দেখে বেশ চমকে গেছেন। বড় মেয়ে মাঝে মধ্যে রান্নাঘরে এলেও ছোট মেয়ের টিকিটাও দেখা যায় না। আর আজ কিনা ছোট মহারানী নিচ থেকে রাচ্ছে, ভাবা যায়। চোখে মুখে সূর্যের আলো এসে পড়তেই ঘুম ভেঙে গেল অরির। আজ শান্তির মতো একটা ঘুম হয়েছে। আরামে নরম বিছানায় কয়েকটা গড়াগড়ি দিয়ে হামি তুলে উঠে বসলো। পরনের টি শার্ট ও প্লাজো। মাথা চুলকিয়ে বাম দিকে ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বেজে গেছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলো। অতঃপর আলমারি থেকে সুতির গাউন নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো অনু ডাইনিং টেবিলে বসে কিছু করছে। এখানে আসার পর সে রাতে ফোন দিয়ে বন্ধু মহলের সাথে যোগাযোগ করেছিল। তারা যদি মিস্টার আরহাম চৌধুরী ও সোহরাব মির্জাকে সবকিছু না বলতো, তাহলে হয়তো আজও সে ওই নরকের মধ্যে থাকতো। খোঁজ নিয়ে জানতে পারলো তাদের ফুড পয়জন হয়ে গেছে। এতে খুব মন খারাপ হয়েছিল তার। কোথাও না কোথাও তার ভুলের জন্য সবাই অসুস্থ হয়ে গেছে। বন্ধুরা তাকে মন খারাপ করতে মানা করে এবং এসব নিয়ে ভাবতেও সে বাড়ি চলে এসেছে। এতটুকুই তাদের অনেক খুশি করেছে। অরি নিচে নেমে ছোট বোনের কাছে গিয়ে দেখলো ফুচকার ভিতরে মাখা আলুর পুর ভরা হচ্ছে। অরির কপাল কুঁচকে গেল। সে টেবিলের দিকে তাকিয়ে দেখলো শিক কাবাব, হারিয়ালি কাবাব, শামি কাবাব, নান, রুটি, চটপটি, হালিম ও পায়েস দিয়ে সাজানো হয়েছে। এগুলো দেখে অরি অবাক হয়ে গেল। সে বোনের পাশে চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করলো, এগুলো এই সময় কোথা থেকে পেলি? পাপা নিয়ে এসেছে নাকি মাম্মা বানিয়েছে? অনু বোনকে দেখে মিষ্টি করে হাসলো। একটা ফুচকা টক ঝাল মিষ্টি পানিতে ডুবিয়ে নিয়ে বোনের মুখের সামনে ধরে ইশারায় খেতে বলল। অরি থমথমে মুখে চেয়ে থাকলো। খালি পেটে কে ফুচকা খায়? তবুও সে বোনের মন রাখার জন্য মুখে নিল। ফুচকা খেয়ে
একটু নান রুটি ছিঁড়ে মুখে দিয়ে চিবোতে লাগলো। মজা না আপু? অরি মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ, অনেক মজা। বোনের কথা শুনে অনু 32 পাটি দাঁত বের করে হেসে বলল। মজা তো হবেই, দেখতে হবে না কে বানিয়েছে। অরি শিক কাবাব মুখে দিতে দিতে বলল। নিশ্চয়ই মাম্মা বানিয়েছে। অনুর মুখটা গোমড়ে হয়ে গেল। সেটা দেখে ঠোঁট টিপে হাসল অরি। মিসেস মারিয়ানা চৌধুরী রান্নাঘর থেকে কাচ্চির বাটি নিয়ে এসে টেবিলের উপর রেখে বলল। আমি শুধু কাচ্চি বানিয়েছি অরি, আর এই সবগুলো তোমার ছোট বোন বানিয়েছে। মামার কথা শুনে অরি খুব জোরে বিষম খেলো। অনু তাড়াতাড়ি জগ থেকে পানি ঢেলে বোনের মুখে ধরলো এবং পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। অরি এক নিঃশ্বাসে পানি খেয়ে খুক খুক করে কেসে নিজেকে সামলালো। সে বড় বোন হয়ে যেখানে সামান্য ডিম ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলে, সেখানে ছোট বোন এত কিছু রান্না করেছে, তাও জীবনের প্রথম। এটা ভাবতেই আবারও কেসে উঠল। তুমি ঠিক আছো তো মামুনি? চিন্তিত মুখে বড় মেয়ের কাছে এসে মাথায় হাত বুলিয়ে এই কথাটি বলল মারিয়ানা। অরি মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল। হ্যাঁ মাম্মা, ঠিক আছি আমি। আচ্ছা, পাপা কোথায়? দেখছি না তো। তোমাদের পাপা বাইরে গিয়েছে জরুরি কাজের জন্য, চিন্তা করো না, দ্রুত চলে আসবে। অরি আর কিছু বলল না। মিসেস মারিয়ানা চৌধুরী দুই মেয়েকে খেতে বলে উপরে চলে এলেন। অরি নান দিয়ে হারিয়ালি কাবাব মুখে দিল। এটা একটু তিতা তিতা অনুভূত হলেও খেতে খুব একটা মনোজ্ঞ নয়। প্রথম রান্না হিসেবে ভালোই হয়েছে। এক পিষ্টে পুড়ে যাওয়া নানগুলো দুবোন খেয়ে শেষ করলো, আর ভালোগুলো মাম্মা ও পাপার জন্য রেখে দিল। অনু ভাটিতে হালিম তুলে নিল এবং এক চামচ মুখে দিতেই চোখ বড় হয়ে গেল। সে চমকে পাশে বোনের দিকে তাকালো। অরে এক মনে হালিম খাচ্ছে। অনু বোনের সামনে থেকে বাটি টেনে নিয়ে বিচলিত কণ্ঠে বলল। এটা অনেক ঝাল আপু, কিভাবে এত ঝাল হলো বুঝতে পারছি না। হয়তো মাংস কষানোর সময় ভুলবশত মরিচ বেশি দিয়ে ফেলেছি। তুমি এটা খেও না, আমি আবার কালকে বানিয়ে দিব। অরি মুচকি হাসলো। সে আগে ঝাল খেতে পারতো না ঠিকই, কিন্তু এখন শিখে গেছে। লিওয়ান তাকে অতিরিক্ত ঝাল দেওয়া খাবার, পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত, আধ পেটা হয়ে খাবার খাওয়া সবটাই ভালোভাবে শিখিয়েছে। সে ওই বাড়িতে থাকতে যত ঝাল খেয়েছে তার কাছে এটা কিছুই নয়, বরং খেতে ভালোই লাগছে। অরি ছোট বোনের হাত থেকে অর্ধেক খাওয়া হালিমের বাটি নিয়ে শান্ত গলায় বলল। সমস্যা নেই অনু, তোর বোন অনেক কিছুই খাওয়া শিখে গিয়েছে। এর থেকেও দ্বিগুণ ঝাল খেয়ে অভ্যস্ত আমি। অনুর হঠাৎই কান্না পেল। সে দু হাতে বোনকে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে বলল। ওই লোকটা খুব খারাপ আপু, খুবই খারাপ। আমি ওই জঘন্য লোকটাকে অনেক অনেক ঘৃণা করি। যারা আমার বোন ও আমার পরিবারকে আঘাত করে তারা আমার দুই চোখের বিষ। 11টার দিকে মিস্টার আরহাম চৌধুরী বাড়িতে এলেন। দু বোন ড্রয়িং রুমে সোফার উপর দুই পা তুলে দুই দিকে ঘুরে মাঝখানে লুডো রেখে খেলছিল। তাদের সামনে সোফায় মিসেস মারিয়ানা চৌধুরী বসে চা খাচ্ছিলেন এবং মেয়েদের খেলা দেখছিলেন। অনেক দিন পর যেন আজ আবারও আগের মতো পুরো ম্যানশনে প্রাণ ফিরে পেয়েছে। দুই মেয়ের হাসির ঝলকে যেন নীরব বাড়িটাও হেসে উঠছে। ওনার এসব ভাবনার মাঝেই কলিং বেল বেজে ওঠে। তিনি চায়ের কাপ সামনে ছোট কাচের টেবিলের উপর রেখে দরজা খুলতে গেলেন এবং দরজা খুলে দেখলেন ওনার স্বামী সহ দুজন ব্যক্তিও সেখানে রয়েছেন। তাদের দেখে দরজা থেকে সরে দাঁড়াতেই সবাই ভেতরে প্রবেশ করলো। এদিকে অরি ছোট বোনের সঙ্গে গুটি নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। তার মতে অনু চিটিং করেছে সে স্পষ্ট দেখেছে, কিন্তু অনু উল্টো তাকে চিটিংবাজ বলছে। তার মতো নাকি ছোট্ট একটি বাচ্চা কি এসব চিটিং ফিটিং বুঝতে পারে? এসব শুনে রেগে গিয়ে অরি লুডুর বই নিচে ফেলে দিল। সেটা দেখে অনু ন্যাকা কান্না জুড়ে দিয়ে বলল। ও মাগো, তোমার মেয়ে আমার লুডুকে মেরে ফেলে দিল। মাগো, আমার এখন কি হবে মাগো? আমি কাকে নিয়ে বাঁচবো? মানে থুকু, আমি এখন কাকে নিয়ে সময় কাটাবো আমার মাগো? অরি বোনের কথা শুনে হাসতে হাসতে লাথি দিয়ে নিচে ফেলে দিল। এদিকে অনুও কম নয়। সেও বোনের এক পা চেপে ধরে নিচের দিকে জোরে টান দিতে অরি হুড়মুড় করে সোফা থেকে নিচে পড়ে গেল। সেটা দেখে অনু পুরো ম্যানশন কাঁপিয়ে হেসে উঠল। অরি রেগে সোফার থেকে ছোট্ট কুশন নিয়ে অনুর মুখের দিকে ফিকে মারল। অনু আরেকটি কুশন নিয়ে বোনের দিকে ছুড়ে দিল। ব্যাস শুরু হয়ে গেল তাদের মারামারি। চারজন ব্যক্তি থমকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। এত বড় মেয়েদের বাচ্চামো দেখে তারা মিটমিট করে হেসে উঠলেন। মিস্টার আরহাম চৌধুরী ও মিসেস মারিয়ানা চৌধুরীর চোখ দুটো জুড়িয়ে গেল। তাদের ঠোঁটের কোণেও হাসি লেগে রয়েছে। হঠাৎ কারোর অস্তিত্ব অনুভব করে অরি ঘাড় ঘুরিয়ে তাকালো। একজনকে দেখে সঙ্গে সঙ্গে মুখের হাসিটা গায়েব হয়ে গেল। চট করে দৃষ্টি সরিয়ে নিল এবং মাথা নিচু করে বসে থাকলো। সে অনুভব করতে পারছে বেয়াদব চোখগুলো ধীরে ধীরে ভিজে উঠছে। বোনকে শান্ত হতে দেখে অনুও শান্ত হয়ে গেল।
ঘাড় বাঁকা করে পাশে তাকালো। সামনে মাম্মা, পাপ্পা, তার না হওয়া জিজু এবং অচেনা একজন লোক কালো স্যুটবুট পরে হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। অনু সবাইকে দেখে তড়িঘড়ি করে সবকিছু গুছিয়ে ওড়না ঠিক করে উঠে দাঁড়ালো। তারা তিনজন এগিয়ে এসে সোফায় বসলেন আর মারিয়ানা চৌধুরী নাস্তা পানির ব্যবস্থা করতে গেলেন। মামুনি, আমার কাছে এসো। পাপার কথা শুনে অরি ভদ্র মেয়ের মতো উঠে গিয়ে কাছে এসে বসলো। ছোট মেয়ের দিকে তাকিয়ে ইশারা করলো যাতে কাছাকাছি বসতে পারে। অনুও ভদ্র মেয়ের মতো গিয়ে পাপার একপাশে বসলো। নিন উকিল সাহেব, কাগজপত্র বের করুন। মিস্টার আরহাম চৌধুরীর কথা মতো উকিল সাহেব ব্যাগ থেকে ফাইলগুলো বের করলেন। অনু কৌতূহল বশত উকি দিয়ে দেখার চেষ্টা করলো এগুলো কিসের জন্য। অরির মধ্যে হিসেব নিয়ে কোনো আগ্রহ না থাকলেও অস্বস্তিতে হাত দুটো কসলাচ্ছিল। সে না দেখেও অনুভব করতে পারছিল অতি চেনা চোখ দুটো তার দিকে স্থির হয়ে আছে। অরি না চাইতেও আর চোখে পাশে সিঙ্গেল সোফায় বসা মানুষটির দিকে তাকালো এবং সঙ্গে সঙ্গে দুজনে চোখাচোখি হয়ে গেল। অরি চট করে নিজের চোখ সরিয়ে নিতেই সোহরাব মির্জা মুচকি হাসি দিল। নাও মা, সাইন করো। উকিল সাহেব একটি ফাইল এবং কলম অরির দিকে এগিয়ে দিয়ে বললেন। অরি কপাল কুঁচকে জানতে চাইল। এটা কিসের পেপার? মেয়ের কথা শুনে মিস্টার আরহাম চৌধুরী শান্ত গলায় বললেন। তোমার আর লিওনারের ডিভোর্স পেপার। বাবার মুখে কথাটি শুনে এক মুহূর্তের জন্য চমকে উঠল অরি। অনু অবাক হলেও মনে মনে বেশ খুশি হলো। এবার তার বোনটা পার্মানেন্টলি ওই নিষ্ঠুর লোকটির কাছ থেকে মুক্তি পাবে। অরি মিস্টার আরহাম চৌধুরীর দিকে তাকিয়ে বলল। কিন্তু পাপা। আরহাম চৌধুরী মেয়েকে কথার মাঝপথে থামিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। দেখো মামুনি, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পেরেছি। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, ওই জানোয়ারটা জেল থেকে ফিরে এলে আবার তোমাকে কোনো না কোনোভাবে নিয়ে যাবে, আর সেটা আমি এবার হতে দেব না। তুমি ওর আইনগত বউ, তাই তোমার উপরেই জানোয়ারের অধিকার রয়েছে। আর আমি এটাই ভাঙতে চাই, ওই খুনিটা যেন কোনো অধিকার খাটাতে না পারে তোমার প্রতি। আর ইসলামে ধরা গেলে জোর করে বিয়ে এটা বৈধ নেই। একজন পিতা হয়ে সবার আগে সন্তানের সুখ চাইবে, এটা কি অন্যায়? আমি চাই না তুমি এই অমানুষটার কাছে যাও। ও তো তোমাকে ভালোবাসে না, শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমার থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছে। সেখানে তোমার উপর কম অত্যাচার করেনি তো। এখন বাকি সিদ্ধান্ত তোমার। বিয়ে নামক লোহার শিকল থেকে মুক্তি পেতে চাও না, নাকি নিজের সুখ ও শান্তি চাও? অরি এতক্ষণ পাপার কথাগুলো মনোযোগ সহকারে শুনল। তার পাপা তো কোনো কিছু ভুল বলেনি। সত্যি তো ওই লোকটা শুধু নিজের স্বার্থের জন্য তাকে ব্যবহার করেছে। এই কয়েকদিনে তার সুন্দর জীবনটাকে জাহান্নামে পরিণত করেছে। এক রাতও ওই লোকটির থেকে নিজেকে বাঁচাতে পারেনি। তার উপর তো কম অত্যাচার করেনি। তাহলে সে এত ভাবছে কেন? এখানে ভাবার মতো কি আদৌ কিছু বাকি আছে? সে যদি এই পৃথিবীর বুকে কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকে তাহলে ওই লোকটাকেই। সে মরে গেলেও তার প্রতি অন্যায় করার কথাগুলো কখনো ভুলবে না। সময় হলে সে এর থেকেও বেশি কষ্ট ওই অমানুষটাকে ফিরিয়ে দেবে। শুধু সময়ের অপেক্ষা। অরি এক পলক তার মাম্মার দিকে তাকালো। উনি মেয়ের দিকেই তাকিয়েছিলেন। অরি আর কোনো কিছু না ভেবে টেবিলের উপর থেকে কলম নিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দিল। উকিল সাহেব ছাড়া সবার ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে উঠল। অরি সাইন করে ফাইলটা পাশে রেখে দিল এবং খেয়াল করলো উকিল সাহেব আরেকটি ফাইল এগিয়ে দিলেন। অরির কপাল আরেকবার কুঁচকে গেল। সে জিজ্ঞাসু দৃষ্টিতে তার পাপার দিকে তাকালো। উনি মেয়ের চোখের ভাষা বুঝতে পেরে ধীর কণ্ঠে বলে উঠলেন। এটা তোমার আর সোহাবের বিয়ের কাবিননামা, সাইন করে দাও মামুনি। মিস্টার আরহাম চৌধুরীর কথা কর্ণপাত হতেই অরির হাত থেকে কলম নিচে পড়ে গেল। সে বিস্মিত হয়ে পাপার শান্ত চেহারার দিকে তাকালো। অনু বোনের রিয়াকশন দেখে ফট করে পাপার দিকে তাকিয়ে বলে উঠল। কিন্তু পাপা, ইসলামে বলা হয়েছে ডিভোর্সের পর 3 হায়েজ ইদ্যত শেষ হলে দ্বিতীয় বিয়ে করা যাবে। তালাকপ্রাপ্ত স্ত্রীগণ তাদের জন্য নির্ধারিত 3 হায়েজ পর্যন্ত অপেক্ষা করবে। সূরা আল বাকারা 228। আর এখানে তো শুধু আপু সাইন করেছে, ওই লোকটা তো আর করেনি। তাহলে ধরাই যায় আপুর এখনো ডিভোর্সই হলো না, আর এখনই দ্বিতীয় বিয়ে পাপার রক্তিম চোখে তাকানো দেখে অনুর মুখের কথা গায়েব হয়ে গেল। সে ঠোঁটে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে থাকলো। মিস্টার আরহাম চৌধুরী ছোট মেয়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে এনে বাম পাশে বসে থাকা বড় মেয়ের দিকে তাকালো। অরি চট করে উঠে দাঁড়িয়ে বলল। পাপা, তোমার সাথে আমার কিছু কথা আছে, ছাদে এসো। বলেই অরি সেখান থেকে উপরে চলে গেল। মিস্টার আরহাম চৌধুরীও মেয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। পাপা, তুমি এমনটা কি করে ভাবলে? তুমি কি ভুলে গেলে তোমার মেয়ে আর অবিবাহিত না? পরিস্থিতিটা যেমনই হোক, আমার বিয়ে হয়েছিল, আমি অন্য একজনের বউ ছিলাম, আর এখন একজন ডিভোর্সি মেয়েই বলতে পারো আমায়
এমন মেয়েকে অবিবাহিত পুরুষ কেন বিয়ে করবে? আমি জানি এসআই সাহেব তোমায় যথেষ্ট সম্মান করে, কিন্তু তাই বলে নিজের ডিভোর্সি মেয়েকে ওনার ঘরে চাপিয়ে দেবে? এটা এটা কিন্তু একদম ঠিক নয় পাপা। আমি ওনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। ওনার মতো মানুষ আমার থেকেও ভালো মেয়ে ডিজার্ভ করে। হ্যাঁ, মানছি একসময় ওই মানুষটা ওই ওনাকে ভালোবাসতাম, বলতে পারো এখনো কোথাও না কোথাও ওনার জন্য জায়গা রয়ে গেছে মনে। কিন্তু এটা নয় যে সবকিছু জেনে শুনে ওনার সুন্দর লাইফটা নষ্ট করে দিব। খোলা নীল আকাশের দিকে তাকিয়ে এক নাগাড়ে কথাগুলো বলে থামে অরি। মেয়ের কথা শুনে আরহাম চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোমার পরিস্থিতি বুঝতে পেরেছি মামুনি, কিন্তু তুমি আমাদের দিকটাও একটু বোঝার চেষ্টা করো। তোমাদের যদি বিয়ে না হয় তাহলে ওই জানোয়ারটা আবার তোমাকে নিয়ে যাবে, আর তুমিও ভালো করে জানো ওই নরকে ভালো থাকবে না। তাই বলছিলাম মা, চুপচাপ পাপার কথা শুনো, আমি তোমার ভালোর জন্যই এমনটা করছি। অরি পিছনে ঘুরে পাপার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, একটা হারামের মধ্যে তো রয়েছি পাপা, তার উপর আরেকটা হারাম কাজ করতে বলছো? মিস্টার আরহাম চৌধুরী কিছু বলতে চেয়েও পারলেন না। সত্যিই তো, সে এখন যে বিয়ে করা নিয়ে মেয়েকে চাপ দিচ্ছে সেটা আদৌ হালাল বিয়ে হবে না। কিন্তু সে আর এর থেকে কি করবে? তার মেয়েকে ওই অমানুষটার হাত থেকে কিভাবে রক্ষা করবে? মিস্টার আরহাম চৌধুরী মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে বললেন, কিন্তু মামুনি, আর কোনো কিন্তু নয় পাপা। আমি জেনে শুনে অন্য একজনের জীবন নষ্ট করতে পারবো না। আর তুমি যে বিয়ের কথা বলছো সেটার কথা কি ওই মির্জা পরিবারের সবাই জানে? মেয়ের প্রশ্নের কোনো জবাব নেই আরহাম চৌধুরীর কাছে। অরি পাপাকে চুপ করে থাকতে দেখে তাচ্ছিল্যের সুরে বলল, জানতাম, আমি জানতাম তুমি ওনাদের কাউকে কিছুই বলনি। আর বলেও বা কি হবে? ওনারা তো আর অন্যের এঁটো খাবারকে নিজের সন্তানের পাতে তুলে দেবে না, তাই না? মিস্টার আরহাম চৌধুরী মেয়ের কাছে এগিয়ে এসে দুই হাত চেপে ধরে অসহায় কণ্ঠে বলল, প্লিজ মামুনি, নিজেকে এমন করে বলো না। তুমি আমাদের কাছে আগেও যেমনটা ছিলে, এখনো তেমনটাই রয়েছো। অরি হাসল, জোরে নিঃশ্বাস ফেলে বলল, ভুল পাপা, তোমার মেয়ে আগের মতো আর নেই, চাইলেও আর হতে পারবে না। তোমার মেয়ে এখন একজন পাপিষ্ঠ পুরুষের পাপে কলঙ্কিত হয়েছে। সেই কলঙ্কের দাগ চাইলেও সরানো যাবে না। চাঁদেরই কিন্তু কলঙ্ক রয়েছে প্রিয়তমা, তবুও চাঁদকে প্রিয় মানুষটির সঙ্গে তুলনা করা হয়। তোমার এই অধম প্রেমিক পুরুষও না হয় তার প্রিয়তমার কলঙ্কে কলঙ্কিত হবে, তবুও তুমি থেকে যাও এই প্রেমিকের কাছে। অরির কথা শেষ হতেই সোহরাব মির্জা দরজার কাছ থেকে কথাগুলো বলে। সেটা শুনে অরি চমকে উঠে সামনে তাকায়। সোহরাব ধীর পায়ে এগিয়ে এসে অরির সামনাসামনি দাঁড়ালো। মিস্টার আরহাম চৌধুরী তাদের একান্ত সময় দিয়ে সেখান থেকে চলে গেলেন। এখন যদি তার মেয়েটা একটু বোঝে। ফকফকা নীল আকাশে সূর্য মামা নিজের রূপের তেজ পৃথিবীর উপর ঢেলে বোঝাচ্ছেন। এখন দুপুর বেলা, ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে 12টা বেজে গেছে। এই ভরা দুপুর বেলা রোদের মাঝে ছাদের দুই প্রান্তে অরি ও সোহরাব দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই কোনো কথা নেই। একজন তার প্রিয়তমাকে দেখতে ব্যস্ত থাকলেও অপর পাশে দাঁড়িয়ে থেকে অস্বস্তিতে ভুগছে একজন। প্রিয়তমাকে হাঁসফাঁস করতে দেখে ব্যর্থ হওয়া প্রেমিক পুরুষ বলে উঠল, এমনটা কেন করলে? ওই দিনই যদি আমাকে সবটা বলতে তাহলে নিশ্চয়ই আমি কিছু করতাম। তুমি কি তোমার এসআই সাহেবকে এতটাই অধম মনে করো যে তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না? অরির চোখ দুটো টলমল করছে। মনের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তার জীবনটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে সে চাইলেও কিছু করতে পারছে না। এই যে এখন এই মানুষটার সামনে দাঁড়িয়ে থাকতেও তার পা দুটো কাঁপছে। এক সময় এই মানুষটাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, মনের মাঝে এঁকেছে হাজারো জল্পনা কল্পনা। এই মানুষের সঙ্গেই তো সে সারা জীবন পার করে দিতে চেয়েছিল। কতই না শখ ছিল এই লোকটার সাথে ছোট্ট একটি সংসার হবে তার। সে খুব করে চেয়েছিল এই মানুষটার হাতে হাত রেখে সুখে দুঃখে পাশে থেকে বাকি জীবনটা পার করে দিতে। কিন্তু কি থেকে কি হয়ে গেল, কেউ কিছুই বুঝে উঠতে পারল না। লিওয়ান নামের ভয়ঙ্কর তুফান এসে এক ঝটকায় তাদের জীবনটা লণ্ডভণ্ড করে দিয়ে গেল। এখন চাইলেও আর সবকিছু ঠিক করা সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে। এসব আকাশ পাতাল ভাবনার মাঝে হাতের উপর খুব পরিচিত ছোঁয়া পেয়ে চমকে উঠল অরি। সে চট করে ইটের পাঁচিলের উপর রাখা ডান হাতের দিকে তাকিয়ে হাতটা সরিয়ে নিতে চাইলে সোহরাব আরো শক্ত করে তার হাত চেপে ধরল। প্লিজ সরি, আমাকে আর কতটা কষ্ট দিবা? তোমাকে না পাওয়ার দহনে আমি দিনের পর দিন পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তুমি কি সেটা একটুও বুঝতে পারছো না? অরি থেমে গিয়ে তাচ্ছিল্যে ভরা কণ্ঠে বলে উঠল, আমিও যে আপনাকে না পাওয়ার যন্ত্রণায় দিনের পর দিন একটু একটু করে মরছি এসআই সাহেব। তাহলে কেন আমার থেকে দূরে সরে যেতে চাচ্ছ?
পরিস্থিতিটাই এমন যে চাইলেও আর আপনার কাছে ফিরে আসা সম্ভব নয়। আমি যদি সেই পরিস্থিতিটাই বদলে দিই তখন ফিরে আসবে তো আমার কাছে? অরি এবার সোহরাব মির্জার দিকে তাকায় এবং চোখে চোখ রেখে জানতে চাইল,